জ্বালানি তেল নিয়ে টালমাটাল পরিস্থিতিতে অবশেষে ভাড়া বাড়ানো হলো গণপরিবহনে। ঢাকা ও চট্টগ্রামের প্রতি কিলোমিটারে বাসের ভাড়া বাড়ানো হয়েছে 11 পয়সা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তবে সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির সাথে তাল মেলাতেই এমন সিদ্ধান্ত। বিশ্ববাজারে তেলের দাম কমছে, দেশেও কমানো হবে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে দেশে জ্বালানি সংকট এখন সবচেয়ে আলোচিত ঘটনা। ফিলিং স্টেশনে তেল যেন সোনার হরিণ। সময়, অর্থ, নির্ঘুম রাত, খরতাপে ক্লান্ত শরীর, এই সবকিছুর বিনিময়ে তেল চাই নগরবাসীর। দাম বাড়ার পরেও তেল পাচ্ছি না। আমরা চাকরিজীবী মানুষ, বেতন তো বাড়ে নাই, বাট সবকিছুর দাম বাড়তি, বাজারের সবকিছুর দাম বাড়তি, এই জন্য একটু অসুস্থতে আছে আমরা। আমি 3 তারিখ নিচে 15 ঘন্টা লাগছে, আর আজকে আসছি। আজকে তো দেখি মাশাল্লাহ 2-2.5 ঘন্টা চলেই আসছে। 12 ঘন্টা 13 ঘন্টা সিরিয়ালও দিছি আমরা, এখন মাত্র 2.5 ঘন্টা হয়েছে, আর আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ তেল পেয়ে যাবো। বৈশ্বিক অবস্থা বিবেচনায় বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। বিপিসির দাবি, দাম বাড়িয়ে সরবরাহ সহজ করা। এতেও সংকট পুরোপুরি কাটানো সম্ভব হয়নি। তার উপর আজ থেকে বাড়তি বাস ভাড়া গুনতে হবে সাধারণ মানুষকে। পাটা পুতায় ঘষাঘুষি মরিছে, জান শেষ। আমাদের জনগণের কথা কখনো কোনো সরকার চিন্তা করে নাই। জনগণ মরে যাক। সব দিকে কোনো কিছু ঠিকঠাক নাই। সরকার তো বাজেটটা প্রেক্ষাপট কোনো কিছু ঠিকঠাক করতে পারছে না। জ্বালানি সব সিন্ডিকেট, পাম্পের সিন্ডিকেট, সব সিন্ডিকেট একটা। সরকারও এর মধ্যে দায়ী। জ্বালানি মন্ত্রী তিনি বলতেছে যে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের ব্যবস্থা আছে, তাহলে সেখানে জ্বালানি তেলের দাম বাড়ারও মনে হয় যে প্রয়োজন নাই, আর যাতায়াত যে ভাড়াটা এটারও মনে হয় দাম বাড়ানোর কোনো যুক্তিগত নেই। সচিবালয়ে দুপুরে নতুন বাস ও মিনি বাসের ভাড়ার চূড়ান্ত ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বেড়েছে 11 পয়সা। আমাদের আগেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সাথে সাথে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফরম্যাট আছে। জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার এইখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনি বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা থেকে বেড়ে হয়েছে 2 টাকা 53 পয়সা। ঢাকা চট্টগ্রাম মহানগর আপনার সিটি কর্পোরেশন এরিয়ায় এখন মনে হয় 2 টাকা 42 পয়সা আছে পার কিলোমিটার। সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2.53 টাকা আপনার হবে, তাতে 4.45% বাড়ছে। তবে মন্ত্রী আশা জাগিয়ে বলেন, বৈশ্বিক জ্বালানি তেলের দাম আর সরবরাহ সহজ হলে দেশেও কমানো হবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা ও চট্টগ্রামে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বেড়েছে 11 পয়সা। এ নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাতে ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শুভ, এই কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি ঢাকা ও চট্টগ্রাম রুটে প্রতি কিলোমিটারে 11 পয়সা বাস ভাড়াও বাড়ানো হয়েছে। আপনার নিশ্চয়ই যাত্রীদের সাথে কথা হওয়ার সুযোগ হয়েছে। যাত্রীরা বিষয়টি জানে কিনা বা তাদের প্রতিক্রিয়া কি? এই জ্বালানি সংকটের মধ্যে আবার বাস ভাড়াও বেড়ে গেল। এর সাথে জানাবেন, বাসের যারা আছেন তাদের কি কোথাও অভিযোগ করেছেন যে বাড়তি ভাড়া নেওয়ার? সাথী, আমি আপনার প্রশ্ন শুনতে পারিনি, আমি আপনার কোনো কথা শুনতে পারিনি আসলে। তারপরে বলে যাচ্ছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি একটি পরিবহনের মধ্যে রয়েছি। জ্বালানি তেলের যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আসলে একদম শেষ সময় এসে যেখানে বিশ্ববাজারে তেলের দাম কমছে, সেখানে বাংলাদেশে তেলের দাম বেড়েছে এবং তেলের দাম বাড়ার ফলে আজকে কিন্তু আসলে মন্ত্রণালয় থেকে ঢাকা সিটি এবং চট্টগ্রাম মহানগরে কিন্তু আসলে প্রতি কিলোতে 11 পয়সা করে গাড়ি ভাড়া বাড়ানো হয়েছে, যার ফলে যাত্রীদের মধ্যে একটি ক্ষোভ রয়েছে। যে ক্ষোভ আসলে আপনাকে আমি কিছুক্ষণ আগে একটি লাইভে আসলে দেখানোর চেষ্টা করেছিলাম। এই মুহূর্তে যদি আমি কারো একটু জিজ্ঞাসা করি, আসলে জ্বালানি তেলের মূল্যর বৃদ্ধির কারণে বাস ভাড়া বাড়ানো হয়েছে প্রতি কিলোমিটার 11 পয়সা। এটি কি আসলে এই 11 পয়সা ভাবেই কি নেবে বাস চালকরা, নাকি এর বাড়িয়ে দিবে? আসলে কি মনে হয় বা কিভাবে দেখছেন এই বৃদ্ধিটা? বিশ্ববাজারের পরিস্থিতির কারণে তো খুব নাজুক অবস্থা, বাড়ি দেওয়া তো উচিত না। আমাদের দেশেও দরিদ্র পীড়িত মানুষের আর্থিক অবস্থা বিবেচনা কইরা, যেহেতু দেশটা একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে, আনস্টেবল অবস্থায় আছে, এই অবস্থায় আবার এই বিশ্ববাজারে তেলের দাম বাড়ার কারণে যে আবার বাস ভাড়া বাড়ায় দেয়, এটা যাত্রীদের জন্য অনেক দুর্ভোগ, চরম দুর্ভোগ, মরার উপর খাড়ার গা। জি সাথী, আমি আরও একটু আসলে যদি একটু জিজ্ঞেস করি যে জ্বালানি তেলের দামের কারণে পরিবহন ভাড়া বাড়ানো হয়েছে, কিভাবে দেখছেন আসলে? যেখানে বিশ্ববাজারে তেলের দাম কমানো হয়েছে সেই সময় বাংলাদেশে বাড়ানো হয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাস ভাড়াটা আমি একটু নেতিবাচকভাবেই দেখছি আর কি। কারণ আমি একটা লেখা দেখেছিলাম আর কি 2023 সালে যখন হচ্ছে জ্বালানি তেলের ভাড়া 115 টাকা করা হয়, তখন কিন্তু সমস্ত বাস ভাড়া বাড়ানো হয় অ্যান্ড মিনিমাম বাস ভাড়া 10 টাকা করা হয়। আগে আমরা এইসব গণপরিবহনে মিনিমাম 5 টাকা ভাড়া দিয়ে যেতে পারতাম। তো আবার হচ্ছে যখন দাম কমে 100 টাকায় চলে আসলো, বাট বাস ভাড়া কিন্তু কমে নাই, এটা 10 টাকায় রয়ে গেছে। সো এখন আবার হচ্ছে জাস্ট 1 টাকা বাড়ছে, মানে ইন অ্যাভারেজ যদি আমরা হ্যাঁ 11 পয়সা বেড়েছে পার কিলো। আমার মনে হয় অনেক অসাধু যারা হচ্ছে আছে বাস বা যারা পরিচালনা করে, তারা সেটাকে 10 টাকার জায়গায় 15 টাকা করে ফেলাবে। সো এটাকে সরকার যদিও বাড়াইছে, আমার পরামর্শ থাকবে তারা যেন হচ্ছে এটাকে মনিটরিং করে প্রপারভাবে, আর 11 পয়সা কীভাবে নিবে সেটাও একটা বিষয় আর কি। সো এটা দেখতে হবে। জি, সাথী আসলে শুনছিলেন যে বাস ভাড়া বাড়ানো হলে যখন তেলের দাম কমানো হয় সেই ভাড়া কিন্তু আর কমে না। আসলে সেটি কিন্তু বাংলাদেশে বিগত দিনেও হয়েছে, যার ফলে কেউ এটাকে সঠিকভাবে দেখলেও আবার কেউ কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানাচ্ছে যে আসলে হুট করে তেলের দাম, একই সাথে বাস ভাড়া বৃদ্ধি, এটি আসলে কতটুকু সরকার মনিটরিং করতে পারবে এটি আসলে দেখার বিষয়। সাথী, ধন্যবাদ আপনাকে শুভ। সংকট কাটেনি জ্বালানি তেলের, তার উপর তেল এলপি গ্যাসের দাম বৃদ্ধিতে প্রভাব পড়েছে জনজীবনে। তবে কিছুটা স্বস্তি মিলেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চালকদের। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন একটু ছোট হয়েছে, এখন অনেকেই পাচ্ছেন তেল। দাম বাড়ানোর পর রাজধানীতে কমতে শুরু করেছে তেলের জন্য দিনরাত অপেক্ষার দীর্ঘ লাইন। দাম বাড়া কিছুটা চাপ কমেছে, তবে অক্টেন নাই, অক্টেনে গাড়ি আসলে তারপর দেওয়া শুরু করবে। তবে কয়েকটি পাম্পের সামনে দেখা গেছে রাত থেকেই সিরিয়াল দিয়ে রেখেছেন অনেকে। সকাল থেকে তেল সরবরাহ না করায় গাড়ির সিরিয়াল বাড়তে শুরু করেছে। রাত্রে 8:30 বাজে সিরিয়াল দিছি, এখন পর্যন্ত সিরিয়াল আছে। এখন সকাল 8:30 বাজে, তেল দিবে মনে হয় 10টার পরে। গাড়ির ভিতরে ঘুম নাই চোখে, অফিসের ডিউটি, অনেক চাপ আর কি। তবে বাইকারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হঠাৎ তেলের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন বেসরকারি চাকুরিজীবীরা। পাম্প কর্তৃপক্ষ বলছেন দাম বাড়ায় কিছুটা হলেও চাপ কমেছে। কমে না বললে ভুল হবে, কিছুটা কমছে আগের সেটা। আপনার অক্টেন থাকে, কিছু থাকে, তারপর আপনার ওই যে ঝামেলা করে, তো এই জন্য আমরা ফুল গাড়ি আমাদের আসার পরে তারপর অক্টেন ডেলিভারি দিই। তবে তেলের পাম্পের দীর্ঘ লাইনের জন্য বিভিন্ন সড়কে যানজটও দেখা গেছে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজশাহী ও খুলনা বিভাগ সহ 27 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। 3 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে। আশেপাশের জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমের মাঝে দিনভর বিদ্যুতের আসা যাওয়ায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বেলা 11টা বাজতেই সূর্যের প্রখর তেজ, বাতাসে বয়ে যাচ্ছে আগুনের হলকা। গরমে রাজশাহীর পদ্মাপাড়ের জনজীবনে যখন হাঁসফাঁস, তখন ইটপাথরের নগরের অবস্থা আরও বেগতিক। আখের রস আর ঠান্ডা পানিতে শীতল হওয়ার চেষ্টা। খুব গরম, সারাদিনই গরম, গরমে খুব অস্থির হয়ে আছি, কাজকাম করা হয়েছে না। গা হাত পা চিটমিট কেচ্ছে, বৃষ্টি নাই অনেক দিন হলে মনে হয় ভালো হয়, আর বাচ্চা কাচ্চারে আরও সমস্যা বেশি হচ্ছে। প্রচণ্ড গরমের মাঝে দিনভর চলছে বিদ্যুতের আসা যাওয়ার খেলা। সব মিলিয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাতের বেলা দেখা যাচ্ছে ঘুমাতে যাই, সে সময় দেখা যাচ্ছে অনেক সময় কারেন্ট চলে যাচ্ছে, সে সময় ভাই আরও গরম বেশি। লোডশেডিং তো বাড়ছে, আর গরমটা তো স্বাভাবিক যেভাবে থাকে তার থেকে বেশি লাগছে। গরম প্রচুর, ছেলেপেলেদের খুব কষ্ট। পাবনায় প্রচণ্ড গরমে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। পাশাপাশি বিদ্যুৎ না থাকায় কাজের পরিবেশও হয়ে উঠেছে কঠিন। গাছের ছায়ায় সময় কাটাচ্ছেন অনেকে। গরমে তো শরীর দুর্বল হয়ে যাচ্ছে, হাঁটতে উঠতে লাগলে হাঁপ আসি যাচ্ছে। কারেন্ট থাকে না, আমাদের কারেন্ট বলে গেছে 1 ঘন্টা থাকবে আর 1 ঘন্টা থাকবে না, তাহলে আমরা কি করে বাঁচবো? আমার যে গরম, আমরা তো কামই করতে পারতেছি না। আকাশে মেঘের চিহ্ন নেই। সূর্য যখন মধ্য গগনে, চুয়াডাঙ্গায় খোলা জায়গায় কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাপপ্রবাহে বেশি ভোগান্তি হচ্ছে রিক্সা, ভ্যান চালক ও মাঠে কাজ করা কৃষকের। আমরা তো গাছতলা টলে একটু বসতে পারি, মাঠে ঘাটে, মা বোনেরা খুবই বিপদে পড়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন এই অঞ্চলে তাপমাত্রা একই রকম থাকতে পারে। মেহেরপুরে তাপপ্রবাহে ওষ্ঠাগত জনজীবন। তপ্ত রোদ উপেক্ষা করে তেলের লাইনে দাঁড়িয়েছেন অনেকে। লোডশেডিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। দিনাজপুরেও চলছে তাপপ্রবাহ। গরমের মধ্যে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ভোগান্তি বাড়িয়েছে বহুগুণ।
এই গরমে স্বস্তির খবর নেই আবহাওয়া অফিসে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন, বাড়তে পারে ব্যাপ্তিও। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। সংরক্ষিত আসনে বিএনপি জোটের ৩৬ প্রার্থীর সবার এবং স্বতন্ত্র সুলতানা জেসমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের মতো শুরু হয় সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। কাগজপত্রে ত্রুটি না থাকায় বিএনপি জোটের ৩৬ প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। স্বতন্ত্র জোট থেকে একটি দেওয়া হয়েছিল, সেটি বাছাই অন্তে এটি গৃহীত হয়েছে। আর বিএনপি এবং জোট থেকে ৩৬ জনের একটি তালিকা দেওয়া হয়েছিল, ৩৬ জনের তালিকা এটা গৃহীত হয়েছে। সংরক্ষিত মহিলা বিএনপি এবং তার জোট তাদের আজকে বাছাই পর্ব ছিল এবং এই বাছাই পর্বতে আজকে সকলেই এখানে উত্তীর্ণ হয়েছে। কাজে আজকে একটা, আমি বলবো, আমাদের সকলের একটা আনন্দের দিন। আমাদের নারীরা যেন এই রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি সেক্টরে যেন নারীরা তাদের অবস্থান তৈরি করতে পারে এবং সিদ্ধান্তের টেবিলে নারীর অবস্থান যেন শক্ত অবস্থান থাকে। এর আগে বুধবার জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। তবে সরকারি চাকরি ছাড়ার ৩ বছর আগে প্রার্থী হওয়ায় বাতিল করা হয়েছে এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা। ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি। বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০ম গ্রেডের একজন কর্মকর্তা ছিলাম আমি, তো সেই জায়গা থেকে এই চাকরির বিধান যেটি আসলে যে আইনে আসলে ৩ বছরের একটা বাড়ের কারণে এটি বাতিল হলো, সেটার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। আজকের পরে আমি চাই যে আমার আসলে এখানে একটা আপিল করব এবং এটার একটা শুনানির একটা সুযোগ আমি চাই। ত্রয়োদশ সংসদে সংরক্ষিত ৪৯ আসনে বিএনপি জোটের ৩৬ প্রার্থী, জামাত জোটের ১৩ ও স্বতন্ত্র সুলতানা জেসমিন মনোনয়নপত্র জমা দেন। তফসিল অনুযায়ী আপিল আবেদন ২৬শে এপ্রিল, পরের ২ দিন নিষ্পত্তি, আর ভোট হবে ১২ই মে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে শাহজালাল বিমানবন্দরে 3rd টার্মিনাল চালুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, যে কোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 30শে এপ্রিলের মধ্যে বোয়িং থেকে 14টি বিমান কেনা এবং কিছু বিমান লিজ নেওয়ার ব্যাপারেও কাজ চলমান বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের প্রায় কমপ্লিট হয়েছে, কিছু কাজ বাকি আছে, শুধুমাত্র রানওয়েটার, এটাও প্রায় শেষ। খুব শিগগিরই আমরা এটা ওপেন করতে পারি, হয়তো আমাদের বাজেট অধিবেশনের পরে আমরা এটা ডেট ফিক্স করব, তারপরে এটাকে ওপেন করব। এবং আমরা ফ্লাইটগুলো চালাবো। আমাদের অনেকগুলি রুট আছে খালি, এই স্লটগুলি আমরা যদি সম্পূর্ণ ফিল আপ করতে পারি, বিমান একটা বিশাল প্রফিট করতে পারে। বন্ধ পাটকলগুলোর মধ্যে 6টি 6 মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বস্ত্র, পাট ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সচিবালয়ে বন্ধ জুট মিল কারখানা চালু ও ইজারা সংক্রান্ত স্টেক হোল্ডারদের সাথে সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি জানান, পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলো চালু অথবা ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কুমিল্লায় অসৌজন্যমূলক আচরণে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় হাইকোর্টের বিচার বিভাগের বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার প্রধান বিচারপতির দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। 2 সপ্তাহ আগে কুমিল্লায় এক অনুষ্ঠানে গিয়ে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন আব্দুল মান্নান। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সুপ্রিম কোর্টে যে বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি, সেখানে তাকে কোনো বিচারিক ক্ষমতায় রাখা হয়নি। চট্টগ্রাম মহানগরীতে চলমান ওয়াসার গ্রুপগুলো যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভোরে কাজ করার সময় মাটি চাপায় নিহত হন 2 শ্রমিক। এই ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানে গাফিলতি নিয়ে প্রশ্ন উঠলেও মৃত্যুর দায় নিতে নারাজ ওয়াসা। এদিকে 2 শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর করেছে। এই সময় 8 জনকে আটক করে পুলিশ। ভোর 4টা, আগ্রাবাদ এক্সেস রোড এলাকা, চারপাশে নীরবতা, আর তা ভেঙে
জীবিকার তাগিদে কাজে নেমেছিলেন কয়েকজন শ্রমিক। চট্টগ্রাম ওয়াসার একটি প্রকল্পে কাজ করার সময় হঠাৎ ধসে পড়ে মাটি, চাপা পড়েন 4 শ্রমিক। আতঙ্ক আর চিৎকারে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। 12 থেকে 15 ফিট নিচে গভীরতার কাজ করতেছে, ঠিক আছে? এখানে কোনো সেফটি নাই, ইঞ্জিনিয়ার নাই, কোনো নিয়ম শৃঙ্খলা নাই। 5টা 20 দিকে এখানে আসছি, আসার পরে দেখলাম যে অলরেডি ডেড। লাশ কিভাবে বাড়ি নেওয়া যায় এটা আপনার আলোচনা করতেছিলাম। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তুষার ও রাকিব নামে 2 জনকে মৃত ঘোষণা করেন। আহত সাগর ও ইরশাদকে ভর্তি করানো হয় ক্যাজুয়ালিটি ওয়ার্ডে। তো আমার লোক যখন চাপা বসে, আমি ঘুম থেকে উঠে চলে গেছি 2টার দিকে 3টার দিকে, যাই দেখি যে মারি চাপা। দীর্ঘক্ষণ মারি খনন করার পরে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার 4 জন, 2 জনকে ভর্তি করেছে, মোটামুটি সুস্থ আছে, আর 2 জন স্পটে মারা গেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায় শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে আটক করা হয় 8 জনকে। ওখানে কাজ করতেছিল 2 জন লেবার নাকি স্পট ডেথ হয়েছিল, তো এগুলোকে এখানে আনছিল। ওদের একজন নাকি বলতেছে মারা গেছে, কি হয়েছে। ডাক্তাররা যেখানে বসে ইমার্জেন্সি রুমে গাছতলা সব ভেঙে ফেলছে। এখন এদেরকে আমরা অ্যারেস্ট নিয়ে থানায় পাঠিয়ে দিব, ওখান থেকে জেলে চালান দিব। ঘটনার কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস ওয়াসার। কেন ঘটলো সেটা আমরা ইনকোয়ারি হওয়ার পরে আমরা এটা বলতে পারবো। আমাদের ওয়াসার পক্ষ থেকে কিন্তু চেষ্টা থাকবে এটাই, যে ওই লেবারের যে ফ্যামিলি আছে ঠিকাদার যাতে তাদেরকে যথাযথভাবে সহায়তাটা দেয়। নিহতরা চট্টগ্রাম ওয়াসার প্রকল্প বাস্তবায়নকারী চীনা হাইড্রো কোম্পানির কর্মচারী। তাদের বাড়ি ভোলা ও রাজশাহীতে। ডিবিসি নিউজ ডেস্ক। পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট। রাজ্যের 16টি জেলার 152টি আসনে ভোটাধিকার প্রয়োগ করছেন 3.5 কোটিরও বেশি মানুষ। নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্য। তবে কড়াকড়ির মধ্যেই রাজ্যের বেশ কয়েক জায়গায় হামলা, ভাঙচুর, ইভিএমে গোলযোগের খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গে 294টি আসনের মধ্যে প্রথম দফায় নির্বাচন হচ্ছে 152টি আসনে। 2001 সালের পর এই প্রথম এত কম দফায় নির্বাচন দেখছে পশ্চিমবঙ্গ। তাই এবারের ভোট রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোচবিহার, দার্জিলিং, মালদা থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ মোট 16টি জেলায় সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে দেখা গেছে ভোটারদের ভিড়। প্রথম দফায় ভাগ্য নির্ধারণ হচ্ছে 1478 প্রার্থীর। এর মধ্যে কোচবিহার দক্ষিণ এবং ইটাহারা কেন্দ্রে লড়ছে 15 জন করে প্রার্থী। 152টি আসনে মোট ভোটার সংখ্যা 3,60,77,171 জন। সকাল সকাল এই অতিরিক্ত গরমের জন্য সকাল সকাল ভোট দিতে চলে এলাম। ভোটটা দিলাম, দেখে নাও ভোট দিয়েছি বাবা। যেই আসুক নারী নিরাপত্তাটা বেশি করুক। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিতে কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফার 44,376টি বুথে মোতায়েন রয়েছে প্রায় 2.5 লাখ সেনা। পাশাপাশি কাজ করছেন 41,000-এরও বেশি পুলিশ সদস্য। তবে এত কড়াকড়ির মধ্যেও এড়ানো যায়নি অপ্রীতিকর ঘটনা। সকাল থেকেই মুর্শিদাবাদের নওডায় বোমাবাজির অভিযোগ উঠেছে। শীতলকুচিতে এক বিজেপি নেতাকে মারধর ও ভাঙচুরের ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা। মাদারিহাটেও বিজেপি প্রার্থীর এজেন্টের উপর হামলার খবর মিলছে। নন্দীগ্রামেও 6 জন নেতাকে অ্যারেস্ট করার জন্য মমতার কথা এসটিএফ পাঠিয়েছিল, আমরা ঢুকতে দিই। চণ্ডীপুর থেকে এই গণতন্ত্র রক্ষা ডু অর ডাই লড়াইতে আমরা 1 ইঞ্চি জমি ছাড়ব না। মালদার মোথাবাড়ি বিধানসভার বালুয়াচড়া হাই স্কুলের ভোট কেন্দ্রে ইভিএম বিকলের জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটে ধস্তাধস্তির ঘটনা। আমি গেছিলাম ভোট দিতে লাইনে, 7টা হলে ভোট শুরু হলো, যাই ভোট দিব সেই সময় মেশিন খারাপ। 152টি আসনের ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণ কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। ডিবিসি নিউজ ডেস্ক। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের খবর সংগ্রহ করছেন আমাদের কলকাতা প্রতিনিধি বিশ্বনাথ দাস। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। বিশ্বনাথ, আপনার কাছে জানতে চাইবো এই পর্যন্ত ভোট কেমন পড়েছে? আর আমরা খবরে দেখলাম বেশ কিছু জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে। কোথাও কোনো অনিয়ম বা সহিংসতার কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? সবার প্রথমে আপনাকে বলে রাখি, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তথ্যটা পাওয়া যাচ্ছে, ভারতীয় সময় দুপুর 1টা পর্যন্ত ভোট শতাংশ পড়েছে 62.67%। অতীতে এত পার্সেন্টেজ এই সময়ের মধ্যে কিন্তু আমরা বিগত বেশ কয়েকটা নির্বাচনে কিন্তু লক্ষ্য করিনি। দিনের শেষে যেই
শতাংশ থাকতো, অর্থাৎ 62 থেকে 65%, তা কিন্তু ইতিমধ্যেই পড়ে গিয়েছে এই 52টি কেন্দ্রের মধ্যে, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে দেবরায় এখনো পর্যন্ত 66.17% ভোট পড়েছে, এমনটাই তথ্য কিন্তু নির্বাচন আধিকারিক পক্ষ থেকে আমরা পাচ্ছি। সকালের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা কিন্তু দেখা গিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে মালদার ঘটনা। কেননা মালদার নাওদা যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখান থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য তৃণমূল থেকে ছেড়ে বেরিয়ে আসা নতুন দল করা আম জনতা উন্নয়ন পার্টি বা হুমায়ুন কবিরের দল। প্রথমে তিনি অভিযোগ করেন বিভিন্ন বুথে তিনি যখন পরিদর্শনে যান সেখানে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া ঠিকভাবে চলছে না, এমনটাই কিন্তু অভিযোগ করেন। এবং তার পরবর্তীতে আমরা দেখি তিনি কিন্তু জাতীয় সড়কে অবস্থান বিক্ষোভ শুরু করেন, এবং সেই অবস্থান বিক্ষোভ যখন চলছিল তার সঙ্গে কিন্তু তৃণমূল যে সমস্ত কর্মী সমর্থক আছে তাদের মধ্যে কিন্তু বচসা বাঁধে। এরপরেই কিন্তু ঝামেলা সৃষ্টি হয়। সেই মুহূর্তে সেখানে প্রশাসনের পক্ষ থেকে তাকে সরিয়ে দেওয়া হলেও বিভিন্ন জায়গায় কিন্তু এই নওদা এলাকায় অশান্তির ছবি কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। দফায় দফায় এই ঘটনা ঘটছে, প্রশাসনের তরফ থেকে বারংবার মাইকিং করা হচ্ছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে খুব যে হিংসার ঘটনা ঘটছে তা কিন্তু না। জি বিশ্বনাথ দাদা, আমরা বুঝতে পেরেছি আপনার বক্তব্য, ধন্যবাদ আপনাকে। সংবাদ এই ছিল এখনকার মতো, ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।